বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আরপিএফ কনস্টেবলের এক্সপেক্টেড কাট আপ কিরকম হতে পারে, বা তুমি যদি একজন ইউআর, এসটি, এসসি, ওবিসি মেল অ্যান্ড ফিমেল প্রার্থীর মধ্যে থাকছো, সেখানে তোমার জন্য কত সেভ স্কোর হতে পারে, বা কিরকম একটা স্কোর থাকলে তুমি পরবর্তীতে মাঠে আসার জন্য একটা সুযোগ পেতে পারো, তার নমুনাভাবে আজকের এই ভিডিওতে। তোমরা হয়তো অনেক কাট আপ ভিডিও দেখেছো, যেখানে হয়তো তোমরা প্রায় 100, 150, অনেক হয়তো তাও ক্রস করে গেছো, অনেক কাট আপ ভিডিও দেখেছো। কিন্তু আজ তুমি তাও কাট আপ ভিডিও দেখতে এসেছো, তার কারণ তুমি এখনো পর্যন্ত স্যাটিসফাই হতে পারছো না যে কিরকম একটা স্কোর থাকলে মাঠের জন্য তুমি এলিজিবল হতে পারো। তো প্রথমেই বলে রাখি, আরপিএফ এর যারা বিদ্যার্থী রয়েছে, এখানে যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষাটার সাথে এখানের যেটা স্টেপ 2, অর্থাৎ যেটাকে আমরা টিয়ার 2 বলি, যেখানে মেন্স হয়, এখানে তো কোনো মেন্স রিটিন নেই, বাট এখানে যেটা রয়েছে সেটা ফিজিক্যাল। এবার তুমি একটা জিনিস ভালো করে যদি বুঝতে পারো, যে এখানে টিয়ার 2টা সো হার্ড, কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি বলো যে গ্রাউন্ড যেগুলো এক্সাম হয়, তার মধ্যে সব থেকে যেটা টাফ গ্রাউন্ডের মধ্যে যদি বলি, সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল। তোমরা বলতে পারো আর্মির গ্রাউন্ডের থেকেও কি টাফ? অবশ্যই টাফ, কারণ আর্মি যেগুলো হয় এক্সাম গ্রাউন্ডে, যেখানে ইন্ডিয়ান আর্মি, সেখানে কি হচ্ছে, সেখানে রানিং থাকছে, ওদের হয়তো 5:40, এটা 5:45। ওদের যে হাই জাম্প সেটা তো থাকে না আর্মিদের গ্রাউন্ডে, কিন্তু এখানে দেখো হাই জাম্প 4 ফিট ইনক্লুড রয়েছে, আর আর্মিদের যেটা লং জাম্প থাকে সেটা থাকে 9 ফিট, কিন্তু এখানে রয়েছে 14 ফিট। এবার বুঝতে পারছো যে প্রপার যদি প্র্যাকটিস না থাকে, তাহলে ফিজিক্যাল কোয়ালিফাই করা নট আ জোক, এটা প্রথমত ধরে নাও। এবার এই জায়গায় দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট অনেক রকম কিন্তু পাজল হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপে অনেকেই যেরকম পার্সোনালি ভাবে টেক্সট করেছিলেন, যে যোদ্ধা ব্যাচের যারা স্টুডেন্ট, তারা অনেকে হয়তো জিকে জিএসটা সেখান থেকে কভার আপ করেছো, তো তার মধ্যে থেকে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট হচ্ছে ডাব্লিউপি কেপি। এবার রেলেরও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, তারা যারা আরপিএফ দিয়েছে তারা সেখানে জানিয়েছে যে সেখান থেকে নাকি 25টা জিকে কমন পেয়েছে, কেউ বলছে 20টা জিকে কমন পেয়েছে, কেউ বলছে দাদা 21টা হয়েছে। তো ওভারঅল যে জিকে জিএসটা যেটা কুইক রিভিশন করেছি, মাত্র 17টা ক্লাসের মধ্যে পুরো জিকেটাকে সেখানে কভার আপ করা আছে, যার মধ্যে 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এছাড়াও রয়েছে সেখানে কিন্তু স্ট্যাটিক জিকে, তাছাড়া রয়েছে টেস্ট। অবশ্যই সমস্ত কিছু যারা কমপ্লিট করে গিয়েছে, তারা সেখান থেকে আউট অফ 50 কিন্তু 25, 27 এরকম একটা স্কোর ক্যারি করতে পারবে, এটা বলেছিলাম। এবার যারা ডাব্লিউবিকেপি স্টুডেন্ট, তারা এখানে মানে এমনই ভাবে জিকেটা কমপ্লিট করা আছে, যেটা একটা কুইক রিভিশন। কনফার্ম বলতে পারি যে আপকামিং ডাব্লিউবি যদি মেন এক্সাম দাও, সেখানে 25 নম্বরে যে জিকেটা থাকবে, তুমি কনফার্ম ধরে রাখো সেখানে 22 থেকে 23 প্লাস স্কোর ক্যারি করতে পারবে। এই রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে একটু আপডেটেড থাকতে হচ্ছে, কারণ এক্সামটা যেহেতু একটু লেটে হবে। তার পাশাপাশি বলে রাখি, যারা আপকামিং এনটিপিসি বা গ্রুপ ডির অ্যাসপিরেন্স হয়েছে, তোমরাও যদি জিকেটাকে বলো যে একটা কুইক রিভিশন করবো, তোমরা কিন্তু এটা অবশ্যই নিতে পারো, যেটা এই যোদ্ধা ব্যাচে যে জিকেটা রয়েছে। তুমি জিকে জিএসটা দেড়টার থেকে পড়তো, কিন্তু পরীক্ষার আগে তুমি যদি বলো যে আমি 3-4 দিন হয়তো ফাঁকা পাচ্ছি, যেটা আমার একটা ফ্রি মাইন্ড, আমি জিকেটাকে কভার আপ করতে চাই, তাহলে অবশ্যই তুমি এটা পারচেস করতে পারো। রেকর্ডেড ফর্মের ভিডিওগুলো রয়েছে, তো যখনই তুমি এটা পারচেস করবে, তোমাকে লিঙ্ক দেওয়া হবে, পুরো স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো আছে, প্রপার হতে নোট করো, তুমি বুঝতে পারবে যে জিকে তোমার ওভারঅল একটা কুইক রিভিশন হবে। তো চলো ডাইরেক্ট আজকে ভিডিওর মূল বিষয় আসা যাক, যেটা হচ্ছে আরপিএফ কনস্টেবলের এক্সপেক্টেড কাট আপ। দেখো, যারা ইউআর প্রার্থী রয়েছে, ওবিসি, এসটি, এসসি, এছাড়া ইডব্লিউএস যারা ক্যাটাগরির মধ্যে পড়ছো, আমি মেল অ্যান্ড ফিমেলদের জন্য একটা স্কোর বলবো। প্রথমেই বলে রাখি, যে স্কোরটা তোমাদের সামনে অ্যানালিসিস করবো, এটা এরকম কোনো স্কোর না যেটা একটা কোনো নর্মালাইজেশন হতে পারে, বা এখানে কে কত নর্মালাইজেশন পাবে। আমি এগুলোকে কিছুক্ষণের জন্য স্কিপ করছি, ডাইরেক্ট তোমাদের সামনে সেই নাম্বারটাতে আসতে চাইছি। কেন? দেখো, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, ফার্স্টে আমি মেলদেরটা বলি। যারা মেল প্রার্থী রয়েছে, তাদের মধ্যে যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, যারা জেনারেল প্রার্থী রয়েছে, তাদের কাট আপ কিন্তু অনেকটাই হাই যেতে পারে। কেন বলি? কারণ এখানে রিক্রুটমেন্ট যেটা রয়েছে, তার 10 গুণ স্টুডেন্টকে কিন্তু মাঠে রাখা হবে। এবার এখানে যে 4200 রিক্রুটমেন্ট রয়েছে, তার 10 গুণ মানে অ্যাপ্রক্স বলতে পারো 42,000। এবার এটাকে যদি ওরা 11 গুণ ডেকে নেয়, অনেক সময় হয় যদি 11 গুণ ডাকে, তাহলে অ্যাপ্রক্স কিন্তু স্টুডেন্ট মাঠে যাবে, যেটা হচ্ছে 45K, মানে হচ্ছে 45,000 স্টুডেন্ট কিন্তু, যারা কিন্তু মাঠে যাচ্ছে। এবারে যে 45,000 স্টুডেন্ট যে মাঠে যাবে, এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেরাই যাচ্ছে, আর মেয়েদের যেটা সিট, সেই হিসাবে 10 গুণ স্টুডেন্ট যদি ডাকে বা 11 গুণ স্টুডেন্ট যদি ডাকে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে 10 থেকে 11,000 যারা ফিমেল প্রার্থী, তারা কিন্তু মাঠে যাচ্ছে। তাহলে এইখানে তুমি যদি 10 থেকে 11,000 মাইনাস করো, সেটা তুমি ফিমেলদের ধরে নাও, আর বাকিটা ছেলেদের ধরে নাও। আমি ওভারঅল পুরো স্টুডেন্টকে একটা জায়গাতে নিয়ে আসতে চাইছি 45,000।
বোঝা গেছে? এবার এই আনরিজার্ভ যারা ক্যাটাগরির মধ্যে পড়ছো মেল প্রার্থী, তাদের কাট আপ যেটা যেতে পারে, যেটা এক্সপেক্টেড কাট আপ, হয়তো এইরকম রেঞ্জেই তোমরা আগামী দিনে একটা কাট আপ দেখতে পারবে। প্রপার অ্যানালিসিস করে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি, কারণ একটা স্কোর লিখে দেওয়া মানে যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অনেকে মোটিভেট হবে, আবার অনেকে ডিমোটিভেট হবে। হয়তো কেউ গ্রাউন্ড যাচ্ছিলে, গ্রাউন্ড যাওয়া বন্ধ করে দেবে, বুঝতে পারলে? তো যে কারণে প্রপার অ্যানালিসিস করে ভিডিওটা করছি, মন দিয়ে ভিডিওটা দেখো, কোনো স্কিপ করো না। যারা জেনারেল প্রার্থী রয়েছে মেল ক্যান্ডিডেট, তাদের জন্য মিনিমাম 82+ এরকম একটা স্কোর, যেটা কিন্তু জেনারেল প্রার্থীদের কিন্তু যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার তোমার মনে প্রশ্ন হচ্ছে, তুমি যদি 80 পেয়ে থাকো একজন জেনারেল প্রার্থী, বা তুমি যদি 81 পেয়ে থাকো, তোমার নাম্বারটা যদি 81.75 হয়ে থাকে, তাহলে তুমি 82 এর থেকে কত কম? বলবে 0.25 কম। কেউ যদি 80 পেয়েছো, বলবে আমি মাত্র 2 নাম্বার কম। এবার এখানে যে প্লাসটা দিয়ে রাখলাম 82+, এটা বলতে কি বোঝাতে চাইছি? অর্থাৎ কাট আপটা হতে পারে 81, 82, বা হতে পারে এটা 83, 84। আমি এর সাথে প্লাস অর মাইনাস যে নাম্বারটা দেবো সেটা দেবো 2। অর্থাৎ 82 নাম্বারটা থেকে হয় +2 হতে পারে বা -2 হতে পারে। অর্থাৎ আমি এখানে গ্যাপ যেটা রাখছি সেটা 4টে নাম্বারের গ্যাপ রাখছি। অর্থাৎ কাট আপটা যদি শুরু হয় জেনারেলদের, সেটা হতে পারে 80 থেকে আপ টু এটা যেতে পারে 84 রেঞ্জ পর্যন্ত। এবার কাট আপটা কেন হাই যাচ্ছে এত? কারণ এই যে কাট আপটা আসছে, এই কাট আপটা চাকরি প্রার্থী যারা চাকরি পেয়ে যাচ্ছে তাদের কাট আপ না। এই কাট আপটা হচ্ছে তাদের যারা অনলি ফর কোয়ালিফাইং করছে। কারণ ফাইনাল মেরিট লিস্ট যেটা আসবে সেখানে বুঝতে পারবে যে কার কত স্কোর কিরকম আসছে, তারপর তো চাকরি হবে। কিন্তু চাকরি পাওয়ার আগে একটা ডেঞ্জার জোন রয়েছে যেটা কাভার আপ করতে হবে। এই ডেঞ্জার জোন যারা কাভার আপ করবে তারাই কিন্তু আগামী দিনে আরপিএফ হতে পারবে। এবার দেখো, এই যে 82 নাম্বারটা দেখে অনেকে হয়তো ঘাবড়ে গেলে, কারণ তোমার নাম্বার যদি 73, 74, 72 এরকম রেঞ্জে দাঁড়িয়ে আছে, তুমি তো অলরেডি ভিডিওটা হয়তো কেটে বেরিয়ে যাচ্ছ বা স্কিপ করে দিচ্ছ। কিন্তু ধৈর্য সহকারে পুরোটা না দেখলে অ্যাকচুয়াল ভিডিওটার মধ্যে কি তুলে ধরছি সেটা বুঝতে পারবে না। তাহলে 80 থেকে 84-র মধ্যে আমি জেনারেল প্রার্থীর কাট আপ দিলাম। কেন? কারণ এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার। অর্থাৎ এই নাম্বারের মধ্যে যারা জেনারেল প্রার্থী রয়েছে তারা এখান থেকে ডাইরেক্ট মাঠে যাওয়ার একটা সুযোগ পাচ্ছ। এবার আমি যদি এখানে ওবিসি প্রার্থীদের কাছে আসি, ওবিসির নাম্বারটা হতে পারে জেনারেল থেকে একটু কম। কারণ ওবিসির খুব যে ফেসিলিটিস থাকে এমনটা না, শুধুমাত্র 3 বছরের যেটা বয়সের ছাড়, এটুকুই সুবিধা থাকে ওবিসিতে। না তুমি ফর্ম ফিল আপে কিছু পাবে, না এক্সট্রা কোনো ফেসিলিটিস পাবে। এবার চাকরি পরীক্ষায় 0.25, 0.50 এই নাম্বারটাও দারুণ ম্যাটার করে। কারণ এখানে কেউ হাসছে, এখানে কেউ আবার চোখের জলে ভাসি দিচ্ছে। তাহলে ওবিসি প্রার্থী যারা থাকবে তাদের নাম্বার যেটা আসতে পারে, যেটা এক্সপেক্টেড একটা কাট আপ, জেনারেল প্রার্থী থেকে খুব জোর বলতে পারো 3 নাম্বারের একটা গ্যাপ দেখতে পাবে। অর্থাৎ 79 প্লাস অর মাইনাস যেটা দেবো 2। অর্থাৎ এই যে কাট আপটা যেটা দিলাম 79, এই কাট আপটা অ্যাপ্রক্স তুমি বলতে পারো যেটা শুরু যদি হয় ওবিসিদের, সেটা 77 থেকে আপ টু এটা 81 পর্যন্ত যেতে পারে। 4 নাম্বার করে আমি গ্যাপটা রাখছি, প্রপার অ্যানালাইসিস করে শেয়ার করছি, তাই ভিডিওটা মন দিয়ে দেখো, বুঝতে পারবে যে তোমার করণীয় হবে কি হতে চলেছে। 77 থেকে এটা কিন্তু আপ টু 81 পর্যন্ত ওবিসি প্রার্থী কাট আপ একটা যেতে পারে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন ওবিসির মধ্যেই আসছে, ঠিক আছে? এবার ওবিসিদের তোমরা অলরেডি দেখেছো যে কিরকম একটা এভারেজ স্কোর আসছে, বা কতজন স্টুডেন্ট যেতে পারে, বা কিরকম রেঞ্জের মধ্যে থাকতে পারে। হয়তো আমার ডিজিটাল বোর্ড নেই, কিন্তু আমার কাছে যে বোর্ডটা রয়েছে আমি সেখানে তোমাদের ডাউট ক্লিয়ার করবো, কথা দিচ্ছি। এবার এই যে নাম্বারটা, এবার এই নাম্বারের ওপরে যারা রয়েছে তারা তো অলরেডি বিন্দাস রয়েছে যে হ্যাঁ একদম মাঠ পাস করলেই চাকরি, অবশ্যই মাঠ পাস করলেই চাকরি। কিন্তু যারা এখানে 71, 72 হতে পারে, তোমার নাম্বারটা হয়তো 73, 74 এইরকম রেঞ্জে বা 75 এর রেঞ্জে তুমি আটকে রয়েছো, তারা কিন্তু প্রচুর আফসোস করছে। বলো যে তাহলে এই যে নাম্বারটা, আর 3টে জিকে ঠিক করতে পারলাম না, পরীক্ষার হলে অঙ্কটা যদি ঠিক হয়ে যেত তাহলে তো হয়ে যেত, রিজনিং কেন ওটা ভুল করলাম? এই আফসোস গুলো তুমি অলরেডি এখন করছো, করো না, কারণ আফসোস করার টাইম পেরিয়ে গেছে, মৌকা চলে এসেছে, ওয়েট করো। এবার আমি অলরেডি তোমরা বুঝতে পারছো যে যখন আমি জেনারেল ওবিসিটা বলে দিতে পেরেছি যে এসসি, এসটি, ইডব্লিউএস কিরকম যেতে পারে, আমি ওবিসির পরে না ইডব্লিউএস কে রাখতে চাইবো, কারণ ইডব্লিউএস এর ফারাক খুব বেশি পড়বে না। ওবিসি আর ইডব্লিউএস বলতে পারো ওবিসির থেকে হয়তো পয়েন্ট কিছু নাম্বারের হয়তো গ্যাপ দেখতে পারবে, মানে 1 নাম্বারেরও গ্যাপ যাবে এটাও আশা রাখছি না, বলে খুব জোর একটা নাম্বার যেতে পারে।
যে কারণে আমি এখানে এটাকে 78 প্লাস মাইনাস 2 রাখতে পারি। 78 প্লাস মাইনাস 2 রাখতে পারি। এটা গেল ইডব্লিউ। এবার যারা এসসি প্রার্থী তারা অপেক্ষায় বসে রয়েছে। এবার এসসিটা বলুন। অবশ্যই যারা এসসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের যে নাম্বারটা আসতে পারে, এই যে ওবিসির যে নাম্বারটা দেখছো না, এই যে 79, এর থেকে তুমি জাস্ট 4টে থেকে 3টে নাম্বার মাইনাস করতে পারো, এর থেকে বেশি কিন্তু আশা করো না, আশা করো না। তাহলে 79 এর থেকে তুমি যদি 3-4 নাম্বার, আমি যদি 4 নাম্বারও নিচে নামাই, সেটা হতে পারে কত? 4 নাম্বার নামলে 75। অর্থাৎ 75 যে নাম্বারটা, এর সাথে তুমি প্লাস অর মাইনাস 2 এটা কিন্তু অ্যাসাম করতে পারো। অর্থাৎ এই 75 নাম্বারটা আমি যেটা বলছি, এটা একটা মিডিল নাম্বার বলছি, অর্থাৎ এভারেজ নাম্বারটা বললাম, বুঝতে পারলে? কিন্তু এটা শুরু হতে পারে 73 থেকে আপ টু এটা যেতে পারে 77 পর্যন্ত। এইরকম একটা রেঞ্জে আগামী দিনে তোমরা কাট অফ দেখতে পাবে। এটা আশা রাখছি প্রপার অ্যানালিসিস করে তবেই এটা কিন্তু তুলে ধরছি। এসটি প্রার্থী যারা রয়েছে তাদের কাট অফ কিরকম রেঞ্জে যেতে পারে? দেখো, এসটি প্রার্থী যারা রয়েছে তারা এসসির থেকে তুমি ধরে নাও অ্যাপ্রক্স 3টে নাম্বারের মাইনাস বা 4টে নাম্বারের মাইনাস তুমি করতে পারো। অর্থাৎ এটা বলতে পারো 71 প্লাস অর মাইনাস 2। এটা কিন্তু কোনো নর্মালাইজেশন মার্কস না, উইদাউট নর্মালাইজেশন, যেটা তোমার নেট স্কোর এসছে। অর্থাৎ তুমি ঠিক করেছো হয়তো 85টা, তোমার ভুল গেছে কিছু, সেখান থেকে নেগেটিভ হয়ে তোমার নাম্বার আসছে এইরকম রেঞ্জে। আমি সেই নাম্বারের কথাটা বলছি। নর্মালাইজেশন ডিপেন্ড করছে তোমার শিফট ওয়াইজ। সাপোজ তুমি যে শিফটে এক্সামটা দিয়েছো, এখানে 3টে ক্যাটাগরি পড়ছে শিফটে। একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে হার্ড, আর একটা হচ্ছে মডারেট। এবার যে শিফটে আরআরবির বোর্ড থেকে যেটা হার্ড, ইজি, মডারেট, এটা অলরেডি তোমরা দেখেছো যে যেখানে এভারেজ স্কোর 68 আসছে, কোথাও এভারেজ স্কোর 67 আসছে, কোথাও 70, কোথাও 72, 73 পর্যন্ত চলে গিয়েছে। আবার কোথাও কোথাও কিন্তু এই এভারেজ স্কোর যেটা কিন্তু 62, 63 কাছে ঘোরাঘুরি করছে। তাহলে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে কোন শিফটটা ইজি হতে পারে, কোনটা হার্ড হতে পারে, কোনটা মডারেট হতে পারে। ডেইলি 3টে করে শিফট হয়েছে, টোটাল যে 36টা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এই জায়গাতে সাপোজ ধরো আজকে কেউ 79 পেয়েছো। এবার যে স্টুডেন্টটি 79 পেয়েছে, আমি এখানে বলছি না যে সে মেল না ফিমেল, সে কোন ক্যাটাগরির, আমি একটা স্টুডেন্টকে বলছি। ধরো সে 79 স্কোর করেছে, নেট স্কোর, বাহ ভালো স্কোর। কোন একটা স্টুডেন্ট এখানে স্কোর করেছে 75। এবার দুজনের মধ্যে কম্পিটিশনটা কোথায় গিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে সেটা এবার তুমিই ভালো করে বুঝে নাও। যে 79 পেয়েছে আর যে 75 পেয়েছে, আফসোসকার এর, কারণ এর থেকে 4 নাম্বার এগিয়ে আছে। এর অবশ্যই খুব আনন্দ হচ্ছে, কারণ যদি মার্চ পাস করে দেয়, মানে ফিজিক্যাল যদি কমপ্লিট করে, এর চাকরি কনফার্ম। কিন্তু এ তো চাকরিটা পেতে পারবে না। কেন? কারণ এ তো নাম্বারে ওর থেকে 4 নাম্বার পিছিয়ে আছে। এবার দেখা গেল যে তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো সেখানে এভারেজ স্কোর হয়তো সাপোজ ধরে নাও 64, 65 বা হয়তো 67, 68 রেঞ্জে রয়েছে। আর এই যে শিফটে পরীক্ষা দিয়েছে সেই শিফটের হয়তো সেটা ইজি শিফটের মধ্যে যাচ্ছে বা মডারেট শিফটে যাচ্ছে, তোমারটা হয়তো হার্ড বা মডারেটের মধ্যে দিয়েছে। তখন এর হয়তো যে শিফটে সেখানে এভারেজ স্কোর যেটা এসে দাঁড়াচ্ছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে সেটা হয়তো 70-র কাছে পৌঁছে গেছে, 69 ক্রস করে গেছে। তাহলে একটা জিনিস বুঝতে হবে, এভারেজ মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট, অর্থাৎ যেটা হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট এর মাঝামাঝি একটা সেক্টর, ওটাকেই তো এক্সাম মানে মেন যেটা টার্গেট করে সেটা তো এভারেজ স্কোর। আমি প্রপার যে কাট অফ গুলো অ্যানালাইসিস করি, এত কেন ভিউজ হয় বা তোমরা এত কেন সাপোর্ট করো কাট অফ ভিডিও গুলো, কারণ প্রপার অ্যানালাইসিস করি, যুক্তিসঙ্গত ভাবে ভিডিওগুলো প্রোভাইড করি। তাহলে এই যে নাম্বারগুলো দেখছো, এটা তো কোথাও থেকে আমি লিখে নিয়ে আসিনি, বুঝতে পারলে? বা আমার কাছে তো ডিজিটাল বোর্ড নেই যে তোমাদেরকে এভাবে তুলে তুলে দেখাবো। আমি প্রপার একটা অ্যানালাইসিস করবো তোমাদের কাছে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব ডাউট ক্লিয়ার করবো। এবার ম্যাজিকটা হবে কোন জায়গাতে, ভালো করে দেখো। ধরো এই যে স্টুডেন্ট যে 79 পেয়েছে, ও যখন নর্মালাইজেশনে এসে দাঁড়াচ্ছে, তখন দেখা গেল যে এ নর্মালাইজেশনে পেয়েছে +2, আর যে স্টুডেন্টটি 75 পেয়েছে সে নর্মালাইজেশনে পেয়ে গেছে +6। এবার তুমি আমাকে বলো, যে 79 পেয়েছে ও নর্মালাইজেশনে পেয়েছে 2 নাম্বার, তাহলে ওর হয়ে গেল 81 নাম্বার। আর যে 75 পেয়েছে, সাপোজ ধরে নাও এই নাম্বারটাকে একটু ভালোভাবে যদি বলি তাহলে তোমরা আরো ডিটেলস বুঝতে পারো, ধরে নাও 75.5 এরকম একটা স্কোর করেছে। এবার এই ধরো এখানে নর্মালাইজেশনে পেয়েছে +6, তাহলে অ্যাকচুয়ালি ওর নাম্বারটা কত হয়ে গেল বলবে? 81.6। এবার যে কথাটা একটু আগে বললাম, ভালো করে রিওয়াইন্ড করে ভেবে বলো, যেখানে পয়েন্ট নাম্বারটাতে কেউ হাসছে কেউ কাঁদছে,
যেটা ফাইনাল মেরিটে, এখন কিন্তু না, ফাইনাল মেরিটে। তাহলে যে স্টুডেন্টটি 79 পেয়েছিল ওর লাস্টে ফাইনাল মেরিটে এসে দাঁড়াচ্ছে 81, আর যে পেয়েছিল 75.5 ও লাস্টে এসে দাঁড়াচ্ছে 81.6। হতেও পারে এখানে 6 না হয়ে এটা 7 নাম্বার পর্যন্ত সে কিন্তু নর্মালাইজেশনে ক্যারি করতে পারে, আর এ সেখানে হয়তো 1.5 নাম্বারও ক্যারি করতে পারে। এটা কিন্তু একটা বুঝতে হবে জায়গাটা, নর্মালাইজেশন যেহেতু রয়েছে তাই মকা কিন্তু পাবে, এটা মনে রেখো। তাহলে যে নাম্বার এখন যেটা পেয়েছে সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু একটা মারাত্মক চেঞ্জ দেখতে পারবে। হতে পারে এখন তুমি দেখবে ওবিসির কাট অফ চলে গেল বেশি, যেটা হয় সেন্ট্রালে জেনারেলের থেকে, কিন্তু পরবর্তীতে যখন সেটা নর্মালাইজেশনের মার্কসটা আসবে ফাইনাল মেরিটে, তখন দেখবে যে একটা সিকোয়েন্সে ঠিকঠাক রয়েছে। বুঝতে পারলে? তুমি হয়তো দেখলে হঠাৎ এখানে এসটির থেকে এসসির কাট অফ বেশি চলে গেছে, হতেও পারে, কিন্তু এটা জেনারেলি হয় না। যদিও হয় সেটা কিন্তু নর্মালাইজেশনে ঠিক ম্যাকআপ আসবে। তাহলে আমি বলতে চাইছি যে কোন একটা স্টুডেন্ট যদি এখন ধরে নাও 72 নাম্বার পেয়েছে আর কেউ পেয়েছে 77 নাম্বার, এ যদি নর্মালাইজেশনে 1 নাম্বার পায় এর নাম্বারটা এসে দাঁড়াবে 78, আর যে ছেলেটি বা যে মেয়েটি 72 পেয়েছে ও যদি নর্মালাইজেশন এখানে 7 নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারে ওর নাম্বার হবে 79। একে টপকে দিল, একে টপকে দিল। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি করণীয় করা উচিত সেটা এবার তোমাদের সাথে বলি। এটা হলো মেল প্রার্থীদের ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি, রাইট। এবার যারা ফিমেল প্রার্থী রয়েছে, যারা ফিমেল প্রার্থী রয়েছে তাদের জন্য বলে রাখি, ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে যে খুব গ্যাপ দেখতে পাবে এমনটা না, কারণ নাম্বার অফ রিক্রুটমেন্ট যেরকম কম রয়েছে ঠিক তেমনি ফর্ম ফিল আপও যে খুব বেশি হয়েছে ফিমেলদের এমনটাও না। কিন্তু ফিমেলদের যেটা কাট আপ যাবে, এক্সপেক্টেড যেটা কাট আপ হতে পারে, এই যে নাম্বারটা দেখছো প্রত্যেকটার সাথে আমি যদি তোমাদের ইউআর বলি, ওবিসি বলি, ইডব্লিউএস বলি, এসসি বলি, এসটি বলি, যারা ফিমেল ক্যাটাগরির মধ্যে যাচ্ছ, এখান থেকে তুমি -5 এই নাম্বারটাকে অ্যাজাম করতে পারো। -5 এর থেকে বেশি কিন্তু হবে না। যে নাম্বারটা রয়েছে এগুলোর সাথে তুমি -5 করো এবং যেটা তোমার স্কোর আসছে এইরকম একটা রেঞ্জে আগামীতে তুমি কাট আপ দেখতে পাবে, এটা আশা রাখছি। এবার আসবো মেইন জায়গাতে। সাপোজ ধরে নাও যে 82 এ কাট অফ গেল, আমি যে 82 বললাম এই 82 নাম্বারটা ধরে নাও যে একটা ইউআর প্রার্থীর একটা কাট আপ দিয়েছে যেখানে তাকে মাঠে এবার ডাকা হচ্ছে। এবার সে যখন 82 মার্কস নিয়ে মাঠে আসছে, দেখা গেল যে এখানে 82 প্লাস, অর্থাৎ তাহলে এখানে যে 87 পেয়েছে, যে 88 পেয়েছে, যে 90 পেয়েছে তারাও তো মাঠে আসছে, বলবে একদম। এবার ফার্স্টে ওকে যেটা দিতে হবে, যদি এটা 400 ট্র্যাক হয়, যদি এটা 400 ট্র্যাক হয়, ওকে টাইম দেওয়া হবে 5 মিনিট 45 সেকেন্ড। ভাই রান দাও 1600 মিটার কভার আপ করে। এটা হচ্ছে ফার্স্ট। গ্রাউন্ডের মধ্যে আবার 3টে সেক্টর রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে রানিং, যেটা হচ্ছে একটা মারাত্মক ডেঞ্জারাস জোন। সেকেন্ড যেটা রয়েছে সেটা রয়েছে হাই জাম্প। থার্ড যেটা রয়েছে লং জাম্প। কারণ ইন্ডিয়ান আর্মির যেটা গ্রাউন্ড হয় সেখানেও কিন্তু হাই জাম্প ইনক্লুড নেই এবং লং জাম্প মাত্র 9 ফিট। যেখানে এখানে রানিং কোয়ালিফাই করার পর তোমাকে যেতে হচ্ছে লং জাম্পে এবং হাই জাম্পে। মকা মাত্র 2বার, অর্থাৎ হাই জাম্প আর লং জাম্পে তুমি মাত্র 2বার চান্স পাচ্ছ। এবার ধরো এই যে রানিংটা যখন হচ্ছে সেখানে 100 জন স্টুডেন্টকে কিন্তু একসাথে ধরো ছাড়া হবে। এবার অনেকেই ভাবে যে 5 মিনিট 45 সেকেন্ড টাইমটা মানে আমি যে রানিংটা দেবো সেটা 5:45 এ কমপ্লিট হবে, এমনটা কিন্তু না। যখন 100 জনকে ছাড়ছে সেখানে রোল নাম্বার ধরে 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 রাখছে। এবার একটা প্রচুর ভিড়। এবার তুমি যে কাউকে এগিয়ে সামনের দিকে যাবে, তোমার যে স্পিডের যেটা তোমার মোশনটা তুমি যে সেটা শুরু থেকে স্টার্ট করবে, এটা তো পাচ্ছ না। তোমাকে তার জন্য একটু গ্যাপ লাগবে। এবার ওই গ্যাপটা তুমি পাবে কিন্তু পরে, যেটা তোমাকে কিন্তু কোনো একটা রানিং রাউন্ডের মধ্যে তোমাকে সেটা মেকআপ দিতে হবে। বোঝাতে পারলাম? যারা রান দিচ্ছ তারা বুঝতে পারছো। এবার 5:45 টাইমটার থেকে তুমি মিনিমাম এখান থেকে আরো 15 সেকেন্ড বাদ দিতে পারো, অর্থাৎ 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তুমি ধরে নাও তোমাকে রান কমপ্লিট করতে হবে। ইটস নট আ জোক। যেটা মে জুন মাসে, অর্থাৎ যখন 47 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা থাকে সেই রকম টাইমে তোমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপর তুমি আসছো তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে অনেকেই হয়তো বাদ যাবে রেসিওতে, হাইট ওয়েটে। অনেকের হয়তো হাইট থাকে না, অনেকের হয়তো হাইট ওয়েটের রেসিও থাকে না, অনেকের হয়তো চেস্টের প্রবলেম থাকে। বুঝতে পারলে?
এই জায়গায় দাঁড়িয়ে হয়তো পিএমটি পিইটিটা একটা মারাত্মক জায়গা, বুঝতে পারলে? আজকে যদি এখানে মেন এক্সাম থাকতো তাহলে এই রকম রেঞ্জে কোনোদিন কাটা বাঁচতো না, কোনোদিন কাটা বাঁচতো না। এটা মিনিমাম তখন 98-100 পেরিয়ে যেত মেন এক্সামের জন্য, বা মিনিমাম 95-90+ একটা কাট অফ রেঞ্জে দেখতে পেতাম। আমি একটা অ্যাপ্রক্স বলছি, কিন্তু এটা হচ্ছে এবার একটা পরীক্ষা হয়েছে ঠান্ডা হল ঘরের মধ্যে পাখার তলে বসে পরীক্ষা দিয়েছ, আর এটা হচ্ছে প্রখর রোদের মধ্যে ছুটতে হবে। এবার ভেবে দেখো যে ওই টাইমের গরম লু হাওয়াটা পর্যন্ত যাতে কেউ না নেয় বলে দরজা জানলা বন্ধ করে থাকে, ওই টাইমে মাঠে রান দিতে হবে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে অ্যাজাম করতে বললাম। অবশ্যই এটাকেই টার্গেট করে রান দিতে হবে, 1600 মিটার রান। এবার ফার্স্ট ডে আমাকে একটা কথা বলো যে এই জায়গাটা যে কোয়ালিফাই করবে সে চাকরি পেলো? না না না, পাচ্ছে না। তাকে আসতে হচ্ছে এবার হাই জাম্প দাও, হাই জাম্প। ইন্টারেস্টিং ব্যাপার আছে, হাই জাম্প মানে অনেকে ভাবে যে এসে কোন রকম ঝাঁপি দিলে হয়তো হয়ে গেল, এমনটা কিন্তু না। 4 ফিট হাই জাম্প, একবার ভেবে দেখো। আরপিএফ এর হাইট হচ্ছে 165, আমি ছেলেদের কথা বলছি। আরপিএফ এর হাইট হচ্ছে 165 সেমি। এবার 165 হাইট নিয়ে ধরো অনেক স্টুডেন্ট আছে যারা এরকম রেঞ্জের মধ্যে রয়েছে, তারা হাই জাম্পের, হাই জাম্পের ফেসিলিটি কাদের? যাদের একটু হাইটটা বেশি। কিন্তু যাদের এইরকম রেঞ্জে হাইট রয়েছে 165, 166, 167, তাদের ক্ষেত্রে হাই জাম্প কি কমপ্লিট হবে না? অবশ্যই হবে, কিন্তু তার জন্য একটা প্রপার প্রসেস রয়েছে, যে প্রসেসটা ফলো না করতে পারলে হাই জাম্প ক্লিয়ার করা পসিবল। কারণ দুবার চান্স, এখানে একটা ভালো করে জিনিস বোঝো। ধরো দুবার যে চান্স, ফার্স্টে দেখা গেল ও পড়ে গেল, একটুর জন্য পড়ে গেল। এবার যখনই পড়ে গেল, ধরো যখনই পড়ে গেল, তার আর একবারই মাত্র চান্স থাকছে। এবার সেকেন্ড চান্স যেটা আছে, তখন ও অলরেডি ফিউজ হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা গিয়েছে সে কিন্তু ফিউজ হয়ে যায়। এবার এত এক্সপিরিয়েন্স কেন হয়েছে বা এত কথা আমি তোমাদেরকে কেন বলতে হচ্ছে? কারণ আমি নিজে একজন জিমন্যাস্টিকের স্পোর্টসে রয়েছে, অল ইন্ডিয়া বেস এক্সাম, মানে এরকম তোমার এই স্পোর্টসের মধ্যে অনেক খেলেছি বা এরকম গ্রাউন্ড অনেক কমপ্লিট করেছি, যে কারণে বলতে পারছি। ছোট থেকে আমার এটাই ছিল, যদি বলো তো কোনোদিন সমস্ত কিছু শেয়ার করে দেবো। ইন্টারন্যাশনাল বুক বলো, পেপার বলো, সার্টিফিকেট বলো, অল ইন্ডিয়া স্টেট সব কমপ্লিট আছে, দেখাবো। কিন্তু কোনো কিছু এখনো সেখান থেকে আমার সাকসেস হয়নি। তো আজকে এই সার্টিফিকেট গুলো কোথায় গিয়ে কাজে লাগবে সেটা আমিও জানি না, কিন্তু এগিয়ে যাচ্ছি। এবার তোমাদের বলি, এখানে যে হাই জাম্পটা দেবে, অনেকে কি করে দৌড়ে সে ঝাঁপা দেবে। এবার যদি সে পড়ে যায় সেকেন্ড বারে, না, সে কিন্তু অলরেডি ফিউজ হয়ে গেছে যে আমার আর একবারই চান্স, রিটিন পেরিয়েছি, মাঠ পাস করে গেছি, মানে অলরেডি আমি রান কমপ্লিট করেছি, হাই জাম্পটা ক্লিয়ার তো আমাকে করতেই হবে। ওই ভাবনাতে তার আবার অনেক সময় মিস্টেক হয়ে যায়। অনেকে আছে দুবার কেন, যদি এখানে 5 বার চান্স দাও না, 5 বারই দুমদুম করে কাটাতে হবে। আবার অনেক আছে একবারেই পেরিয়ে যাবে। এবার ওই যে একবারেই পেরিয়ে যাবে, এই রকম স্টুডেন্ট গুলোকে যদি তুমি এখানে দাঁড় করাও না, তাহলে দেখবে এই যে কাট অফ যেটা স্কোর বলছি, সেটা দেখবে 70-এর থেকেও হয়তো নিচে নামতে হচ্ছে আরআরবি কে একটা টাইমে। মিলিয়ে নিও কথাটা, কেন জানো? কারণ এখন ওরা বাধ্যতামূলক এই স্টুডেন্ট গুলোকে ডাকছে, কিন্তু ওরাও ভালো করে জানে যে যে স্টুডেন্টটা 100 পাচ্ছে, যে স্টুডেন্টটা 97 পাচ্ছে, যে স্টুডেন্টটা 90 পাচ্ছে, ভাই এরা স্টুডেন্ট। কারণ আরপিএফ এর ইউনিফর্মটা পরে যখন চাকরি করবে, তখন এরকম একটা এসি ঘরে বা ফ্যানের ঘরের নিচে নিশ্চয়ই বসে থাকবে না সকাল থেকে ডিউটি আওয়ার্সটা পর্যন্ত। ও হচ্ছে রেল প্রোটেকশন ফোর্স, বুঝতে পারলে? ফোর্স, বোঝা গেছে? একটা প্ল্যাটফর্মে কোনো কিছু প্রবলেম হলো, আগে আরপিএফ কে এগিয়ে যেতে হবে। কোন একটা, অনেকে যেরকম কি করে, এই দিক থেকে ধরো লাইন আছে, এদিকেও লাইন আছে, অনেকে ওভারফ্লাইট ইউজ করে না, তখন কি করে এই লাইনের মাঝখানে যেতে চায়, তখন তাকে ঝাঁপিয়ে সেখান থেকে তাকে সুরক্ষা করতে হবে। তো এইগুলোর জন্যই তো হাই জাম্প চেক করা হয়। কারণ তুমি এই যে লাইন থেকে যখন প্ল্যাটফর্মটা দেখবে না, বুঝতে পারবে যে কতটা উঁচু। অনেকে হাত দিয়েও না উঠতে পারে না, এগুলো বুঝতে হবে। এবার অনেকে গ্রাম সাইডের মানুষজনরা আছে, অনেকেই জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এইদিকে পেরাচ্ছে। তো অনেক কিছু ব্যাপার আছে, অনেক সময় রেলের অনেক রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে তো আরপিএফ কে ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে যেতে হয়। তাহলে এটা কি সে এনটিপিসি বা একটা বলতে পারো স্টেশন মাস্টারের মতন জব, যে তুমি ভেতর থেকে অপারেটিং করবে? বলবে না, তোমার কাজটাই তো হচ্ছে ওপেন, যেখানে তোমাকে পুরো একদম ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে যেতে হবে। তাহলে এখানে দরকার কাদেরকে? এখানে দরকার হচ্ছে সেই স্টুডেন্ট গুলো যারা মাঠের জন্য একদম রেডি হয়ে রয়েছে। কিন্তু আরআরবি ভালো করে জানে যে ওদের অফিসিয়ালি ভাবে একটা তো স্কোর যারা করেছে তাদেরকে তো ডাকতেই হবে। তাহলে এখানে যে সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট পর্যন্ত আসবে, এটা কনফার্ম ধরে রাখো। কেন? কারণ ফার্স্ট লিস্ট যেটা আসছে সেখানে হয়তো ওরা 42,000 জনকে ডেকে নিচ্ছে, 11 গুণ ডাকলে 45,000 জনকে ডেকে নিচ্ছে। এবার এই যে নাম্বারগুলো বললাম, এই যে নাম্বারগুলো, বা যারা ফিমেল, তোমরা তো মাইনাস করে অলরেডি দেখে নিয়েছো,
যে কত কি আসতে পারে। এবার এই যে নাম্বারটা বলছি এটা কিন্তু 120তে বলছি, নট পার্সেন্টেজে বলছি, নট পার্সেন্টেজ, 120তে উইদাউট নর্মালাইজেশন স্কোর বললাম। এবার ধরে নাও যে ওবিসি প্রার্থী রয়েছে, ওবিসি প্রার্থী 79 পেয়েছে, এবার সে তো চান্স পেয়ে গেল, বা 77, এই যে প্লাস মাইনাস 2 বলছি, এবার সে তো মাঠে গেল। এবার তুমি বুঝতে পারছো মাঠের একটা আমি নর্মাল একটা ম্যাথ তোমাদেরকে বলবো, তোমরা এবার নিজেরাই বুঝতে পারবে যে কি হতে পারে। হয়তো ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখো যাতে করে তুমি মোটিভেট হয়ে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত, বা তুমি যে টাইমটা বসে থাকো তাহলে তোমার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। 100তে মাত্র 5টা স্টুডেন্ট এমন যারা মাঠে ফিট হতে পারে, অর্থাৎ অনেকে রয়েছে যারা রান কমপ্লিট করতে পারছে কিন্তু তারা হাই জাম্পে আটকে যাচ্ছে, অনেকে আছে রান হাই জাম্প কমপ্লিট করতে পারছে, লং জাম্প করতে পারছে না। অনেক স্টুডেন্ট আছে যারা হাই জাম্প লং জাম্পের জন্য একদম পারফেক্ট হয়ে যাচ্ছে, রানিং কিন্তু এই টাইমে আনতে পারছে না। কারণ তোমাকে বলে রাখি 5 থেকে 6 মাসও যদি দিনরাত পড়ে থাকো মাঠে, এই টাইমটায় রানিং আনতে বুঝতে পারবে। এবার যারা এসএসসির অ্যাসপিরেন্টস হয় তারা কি রেলের আরপিএফ পরীক্ষা দেয়নি? হ্যাঁ, কি ভাবছো? যারা সিএইচএসএল সিজিএল ওরা কি আরপিএফ পরীক্ষা দেবে না? দেয়। কেন দেয়? কারণ হচ্ছে ওদের টার্গেট আছে একটা অন্য এক্সামে, কিন্তু ওরা নিজেদের প্রিপারেশনে যেটা অনলাইনে টেস্ট দিচ্ছে, প্র্যাকটিস সেট থেকে টেস্ট দিচ্ছে, ওয়ান টাইপ অফ এটাকেও তারা টেস্ট হিসাবে অ্যাসাম করেছে। অনেক স্টুডেন্ট আছে যারা ইউপি পুলিশ, স্টেটের মধ্যে ইউপি যেরকম মানে আয়তনের দিক থেকেও বলতে পারো রাজস্থান যেরকম বড়, কিন্তু ইউপি স্টেটের সব থেকে বেশি কি হচ্ছে যেখানে রিক্রুটমেন্ট কিন্তু পুলিশে থাকে। তাহলে এইবারে ইউপি পুলিশ যারা দিয়েছে তারা কি ফিজিক্যালি আসবে? আসবে না, অলরেডি তারা তো জয়েন করবে। এসএসসি জিডি, তাহলে স্টুডেন্ট কিন্তু অনেক কমতে চলেছে, এটা বুঝতে হবে। প্লাস আরপিএফ এর ক্ষেত্রে যদি বলি 55 লক্ষ ফর্মের মধ্যে 50% স্টুডেন্ট যারা কিন্তু পরীক্ষাতে অ্যাটেন্ড ছিল, অফিসিয়াল ডাটা ওয়াইজ বললাম। তাহলে যদি 25 লাখও পরীক্ষার্থী হয়, এর মধ্যে তুমি 5 লাখ মাইনাস করো, অর্থাৎ কম্পিটিশন চলে এসছে 18 থেকে 20 লাখের মধ্যে। এবার ভালো করে বলো তো, আরপিএফ এসআই যারা পরীক্ষার্থী ছিল তারা কি কনস্টেবল দেয়নি? দিয়েছে। এবার ওদের যদি নাম্বারটা আরপিএফ এসআই বেশি থাকে, ওরা কি কখনো কনস্টেবল আসবে? বলবেন না। তাহলে ওরা কেন কনস্টেবলটা দিয়েছে? কারণ ও নিজেও জানে না যে ওর জন্য কোন চাকরিটা রয়েছে। যেহেতু ও দুটোর জন্যই মানে এলিজিবল রয়েছে, ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তাই ওই এসআই দিচ্ছে, কনস্টেবল দিচ্ছে। এবার এসআই 15 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে যে কাট অফ গিয়েছে তাতে করে বুঝতে পেরেছো কেন ওই রকম রেঞ্জে কাট অফ পেলো। তোমার কি মনে হয় যে এসআই 91 পেলে কি একটা রিটেন দিয়ে মাঠ পাস করে চাকরি হতে পারে? না। কারণ এসআই এর পরীক্ষার্থীরা আরো মানে বলতে পারো আরো মানে পড়াশোনাতে তারা বেস্ট হচ্ছে, বুঝতে পারলে? এবার তাদের মাঠটা তুলনামূলক অনেকটাই হালকা, অনেকটাই হালকা, কিন্তু ওটাই আবার অনেকের কাছে হার্ড, যে কারণে ওদের যে মার্কসটা দিয়েছে যারা গ্রাউন্ড কোয়ালিফাই করবে চাকরিটাই পেয়ে যাবে। কিন্তু এই জায়গাতে কিন্তু একটা মারাত্মক ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যেটা ভালো করে বুঝে নাও, যে যারা অ্যাপ্রক্স বলতে পারো 70 থেকে নাম্বার শুরু করেছো, মানে 70 প্লাস, আর যখনই আমি 70 প্লাস বলছি যারা ফিমেল প্রার্থী তারা কিন্তু এখানে 65 এইরকম একটা রেঞ্জে রয়েছে, মানে শুরুয়াত করেছো যে কোনো ক্যাটাগরির মধ্যে পড়ো না। যদি তুমি মেল প্রার্থী হও, যদি 70 রেঞ্জে তোমার নাম্বার হয়েছে, মানে 70 থেকে শুরু হয়েছে, হতে পারে তুমি 70 পেয়েছো, তুমি 71 পেয়েছো, 72 পেয়েছো, আর যারা ফিমেল তোমার নাম্বারটা যদি 65 থেকে শুরু হয়েছে, এবার তুমি এর থেকে বেশি একটু বা এই রেঞ্জে রয়েছো, মাঠের জন্য প্রিপেয়ার হবে। কারণ মাঠের যখন ডাক আসবে মাত্র 14 থেকে 15 দিনের মধ্যে মাঠে যেতে হবে, বুঝতে পারলে? এবার যদি দূরে পড়ে মাঠ, তখন তার 2 দিন আগে তোমাকে পৌঁছতে হচ্ছে, তাহলে টাইম আর পাবে না, আর তুমি হাজার চেষ্টা করলেও এই টাইমে বা 1 মাসের মধ্যে গ্রাউন্ড কমপ্লিট করতে পারবে না। বোঝা গেছে? এটার জন্য যে প্রপার প্র্যাকটিস, তো হাই জাম্প, লং জাম্প, রানিং যদি এখানে ইনক্লুড না থাকতো তাহলে এই ওরিয়েন্টেড কাটার ভিডিও আমরা অ্যানালাইসিস করতে পারতাম না। কিন্তু এখানে কাটার অ্যানালাইসিস করার পরেও যেটা মেন তোমাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে এই যে মার্কসটা, যেটা 70 প্লাস আর 65 প্লাস, এইরকম রেঞ্জে যারা মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তুমি যে কোনো ক্যাটাগরির মধ্যে পড়ো না কেন, শুরু করো ইমিডিয়েট ফিজিক্যালটা তৈরি। কারণ তোমার নাম আসতে চলেছে, এটা নিজের মধ্যে বিশ্বাস রেখে এগিয়ে যাও। দেখো রিসেন্ট আরপিএফ এরও কিন্তু আবার কিন্তু রিক্রুটমেন্ট আসছে, যে কারণে এই রিক্রুটমেন্টটা যেটা বাড়ার একটা প্রবল সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর বাড়বে না। অলরেডি শুরু হয়েছিল এএলপি দিয়ে, তারপর তোমার টেকনিশিয়ান, তারপর আরপিএফ এসআই কনস্টেবল, তারপর এনটিপিসি গ্র্যাজুয়েট এইচএস, তারপর হলো গ্রুপ ডি। ঠিক তেমনি এইবারেও কিন্তু সেম আবার এএলপি রিক্রুটমেন্ট আসছে, যেখানে 9910 তারিখ থেকে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে অনলাইনে। যারা এলিজিবল অবশ্যই অ্যাপ্লাই করো, কিন্তু এখানে মেডিকেলটা শোট আপ, যারা মেডিকেলি ফিট একটু প্রসিডিওর গুলো দেখে নিও বা ভিডিও প্রোভাইড করে দেবো, অবশ্যই তোমরা কিন্তু
অ্যাপ্লাই করো। তোমার যদি মাধ্যমিক পাস হয়ে থাকো আর আইটিআই ডিগ্রি করা থাকে বা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, মেকানিক্স এই ওরিয়েন্টেড গুলো থাকে, অবশ্যই তুমি কিন্তু এলিজিবল। আর এরপরেই তাহলে কোন রিক্রুটমেন্ট আসবে? অবশ্যই টেকনিশিয়ান আসবে। তারপরে কোনটা আসবে? তারপর যেটা আসবে সেটা হতে চলেছে, বুঝতেই পারছো, আরপিএফ। সো 2025-এ আরপিএফ এর পুনরায় কিন্তু আবার ফর্ম আসতে চলেছে, যেখানে 2000 প্লাস একটা রিক্রুটমেন্ট থাকছে। তো আরআরবিতে যে একটা সিস্টেম ফলো করবে, যেটা হচ্ছে এসএসসি ক্যালেন্ডার যেরকম হয়, প্রত্যেকটা এসএসসি পরীক্ষা প্রত্যেক বছরে যেরকম হচ্ছে, এটা মোটামুটি 4-5 বছরের একটা গ্যাপ ছিল। তো যে কারণে রিক্রুটমেন্ট কিন্তু আর বাড়ছে না। এই যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট কি এরকম হয়, মোটামুটি 80,000 1 লাখের আশপাশ থাকে। রেলের মধ্যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট সবচেয়ে বেশি, এনটিপিসি রিক্রুটমেন্ট আরো বেশি দেখতে হবে। কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো প্রত্যেক বছরের জন্য থাকবে, যে কারণে আর রিক্রুটমেন্ট কিন্তু বাড়ছে না। বোঝাতে পারলাম? তো নিউ রিক্রুটমেন্ট যারা নিউ এক্সপিরিয়েন্স, তারা অলরেডি মন দিয়ে প্রিপারেশন শুরু করে দাও, গ্রাউন্ড তার সাথে। আর যারা এইবারের পরীক্ষার্থী, আর সময় নষ্ট না করে গ্রাউন্ডে উঠে পড়ে লেগে পড়ো। কারণ তুমি আগে নিজেকে চেক করো যে তুমি নিজে গ্রাউন্ডের জন্য কি এলিজিবল। তুমি কি, যদি ডাকা হয়, তুমি কি গ্রাউন্ড পাস করতে পারছো? অবশ্যই মাঠে যাও, রান দাও, হাই জাম্প, লং জাম্প প্রপার একটা প্র্যাকটিস করো। আর যতটা পারবে লং রান দাও, আদারওয়াইজ কিন্তু এই টাইমে কাভার আপ করা পসিবল হবে না। লং রান দিলে শর্ট রানটা তুমি তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। বোঝাতে পারলাম? আর খুব শীঘ্রই তোমাদের সামনে যে ভিডিওটা প্রোভাইড করব, সেখানে প্রপার ওয়েতে মেল ফিমেলদের একটা নর্মালাইজেশন মার্কস কিরকম অ্যাড হতে পারে বা তার ওরিয়েন্টেডে কিরকম একটা কাট অফ আসতে পারে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, সেটা আমি তোমাদের অ্যানালাইসিস করে খুব রিসেন্ট প্রোভাইড করবো। তো চ্যানেলে নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করবে। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তো রেলওয়ে চ্যালেঞ্জার টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নিও। কারণ এখানে চাকরি সংক্রান্ত আপডেট, এছাড়া মোটিভেশনাল ভিডিও, তাছাড়া কিন্তু এখান থেকে তুমি ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে আর লাইভ সেশনের ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। তো জয়েন নাও টেলিগ্রাম, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল অন করে নোটিফিকেশন অন করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথম নোটিফিকেশনে পৌঁছে যায়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।